প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই লিখেছিলে যে এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং অংশের বোর্ড প্রশ্ন সমাধান করার জন্য। তারই আলোকে আজ আমরা সি প্রোগ্রামিংয়ের বোর্ড প্রশ্ন সমাধান করব। আজ আমরা যে প্রশ্নটি সমাধান করব, এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2025 সালে সি প্রোগ্রামিং অংশ থেকে এসেছিল। তো লক্ষ্য করো, এখানে উদ্দীপকে বলা হয়েছে সৌরভের জন্মসাল 1990, তার বর্তমান বয়স 34 বছর। তিনি সরকারি চাকরিতে আবেদন করতে আগ্রহী। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিতে যোগদানের বৈধ বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। অর্থাৎ সৌরভ সরকারি চাকরিতে আবেদন করতে চায়, তার বর্তমান বয়স 34 বছর, কিন্তু সরকারি চাকরিতে আবেদনের বৈধ বয়স হলো 18 থেকে 32 বছর পর্যন্ত। এটি মূলত উদ্দীপক। এরপরে ক নম্বরে বলা হয়েছে অ্যারে কি। খ নম্বরে বলা হয়েছে চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, ব্যাখ্যা করো। অর্থাৎ একটা চলকের নামকরণ করতে গেলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়, সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। গ নম্বরে বলা হয়েছে সৌরভের জন্মসাল অধিবর্ষ কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম তৈরি করো। অর্থাৎ সৌরভের জন্মসালটা ছিল কত? 1990। তো বলা হয়েছে এই যে 1990, এই সালটা লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা সেটা নির্ণয় করার জন্য একটা অ্যালগরিদম লিখতে হবে। অর্থাৎ তোমরা লিপ ইয়ারের যে অ্যালগরিদম সেটি এখানে লিখতে বলা হয়েছে। সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখ। অর্থাৎ সৌরভের কিন্তু বর্তমান বয়স 34 বছর, কিন্তু সরকারি চাকরি আবেদনের বৈধ বয়স 18 থেকে 32 বছর। আমরা দেখে কিন্তু বুঝতে পারতেছি যে সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য না, কিন্তু এটা তো মুখে বললে হবে না, এটা আমাদের সি প্রোগ্রাম লিখে আমাদের বোঝাতে হবে। অর্থাৎ সৌরভদের সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা সেটার জন্য একটা সি প্রোগ্রাম লিখতে হবে। তো আমরা এখন এই পুরো প্রশ্নটি খুব সহজেই তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা না টেনে ক্লাসটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। লক্ষ্য করো, প্রথমে ক নম্বরে বলা হয়েছে অ্যারে কি। সি প্রোগ্রামিং ভাষায় অ্যারে হলো একটি বিশেষ ধরনের ডেটা স্ট্রাকচার, যেখানে একই ধরনের একাধিক ডেটা রাখা যায়। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে খ নম্বরে বলা হয়েছে চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা যদি একটি চলকের নামকরণ করি, আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারবো না, সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়। কি কি নিয়ম মেনে চলতে হয়? প্রথম 1 নম্বর নিয়ম হলো চলকের নামকরণ করতে গেলে আমরা 3টা জিনিস ব্যবহার করতে পারবো, এর বাইরে কিছু ব্যবহার করতে পারবো না। এক হচ্ছে বর্ণ, যেমন ইংরেজি বড় হাতের ABC, ছোট হাতের ABC, এগুলো বর্ণ। 2 নম্বর হলো বিভিন্ন ধরনের অঙ্ক, যেমন 1, 2, 3, 4, এই অঙ্কগুলো আমরা ব্যবহার করতে পারবো। এবং 3 নম্বর আমরা ব্যবহার করতে পারবো আন্ডারস্কোর। এই 3 ধরনের জিনিসের বাইরে আমরা ইচ্ছা করলে কোনো কিছু আর ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এই 3টা জিনিস আমরা ব্যবহার করতে পারবো। আমরা ইচ্ছা করলে হ্যাশ, $, কোনো কিছুই ব্যবহার করতে পারবো না। এই 3 ধরনের জিনিস ব্যবহার করা যাবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা একটা ফাংশনে একই নামে একাধিক চলক ঘোষণা করতে পারবো না। যেমন তুমি একটা ফাংশনে ধরো লিখলে এক্স, একটা চলকের নাম দিলে, ওই ফাংশনেই আবার এক্স আর একটা চলকের নাম দেওয়া যাবে না, এটা করা যাবে না। অর্থাৎ একই নামে 2টা চলক ঘোষণা করা যাবে না। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি যে একটা চলক লেখার সময় মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না। যেমন তুমি লিখলে রহিম, রহিম একটা চলকের নাম দিলে, এখানে একটা স্পেস দিয়ে লিখলে 23, এরকম করা যাবে না, এটা ভুল, এটা ভুল। অর্থাৎ একটা চলকের নামের মাঝে স্পেস রাখা যাবে না। এরপর আর একটা পয়েন্ট তোমরা লিখতে পারো যে একটা চলক আমরা যখন লিখব তখন আমরা প্রথমেই অঙ্ক ব্যবহার করতে পারবো না, বর্ণ ব্যবহার করতে হবে। যেমন আমি ইচ্ছা করলেই 2x এরকম একটা চলক লিখতে পারবো না, কিন্তু আমি x2 এরকম লিখতে পারবো। অর্থাৎ অঙ্ক পরে দেওয়া যাবে, কিন্তু চলকের নামের প্রথমে অঙ্ক দেওয়া যাবে না। এই জিনিসগুলো আমাদের মেনে নিয়েই একটা চলকের নামকরণ করতে হবে। আশা করি একটা চলক লেখার সময় আমাদের কোন কোন নিয়ম মেনে চলতে হয় তোমরা খুব সহজেই বুঝতে পারলে। এরপরে লক্ষ্য করো, গ নম্বরে বলা হয়েছে সৌরভের জন্মসাল অধিবর্ষ কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম তৈরি করো। এই অধিবর্ষ, এটার ইংরেজি কিন্তু লিপ ইয়ার। অর্থাৎ এই যে সৌরভের জন্মসাল ছিল 1990, তো বলা হয়েছে এই 1990 এই সালটা লিপ ইয়ার কিনা সেটার অ্যালগরিদম লিখতে হবে।
তো তোমরা এভাবে লিখবে যে সৌরভের জন্মসাল 1990, এই 1990 সালটা লিপ ইয়ার কিনা সেটা নির্ণয়ের অ্যালগোরিদম নিচেই দেখানো হলো। এরপরে 1990 সালের অ্যালগোরিদম তোমরা লিখবে। লক্ষ্য করো, এখানে আমরা গ নম্বরে লিখব অ্যালগোরিদম। অ্যালগোরিদম অ্যালগোরিদম এখন দেখো, যে কোনো অ্যালগোরিদম লিখতে গেলে আমরা ধাপে ধাপে লিখব। তো আমরা লিখব ধাপ ধাপ 1। ধাপ 1-এ লিখব প্রোগ্রাম শুরু করি বা শুরু করি, যে কোনোটা লিখতে পারো। প্রোগ্রাম শুরু করি, শুরু করি। এরপরে ধাপ 2-এ যাও। ধাপ 2-এ যে এখানে যে 1990 সাল এটাকে ইনপুট নিই, তাহলে 1990 সালকে ইনপুট নিই। ইনপুট নিই, এই যে 1990 সাল, এই সালটাকে আমরা ইনপুট হিসাবে নিলাম। এরপর ধাপ 3-এ যাও। যেহেতু 1990 সালেরই লিপ ইয়ার বের করতে হবে, সুতরাং এটাকে ইনপুট হিসাবে নিতে হবে। ধাপ 3-এ যে আমরা একটা পরীক্ষা করবো, এখানে একটা সূত্র আছে। দেখো, অনেক বইতে এই সূত্রটা একসাথে দেওয়া আছে, আবার অনেক বইতে দেখবো দুইটা পার্টে দেওয়া আছে। আমি এখানে সূত্রটাকে দুইটা পার্টে লিখবো যাতে বোঝা সহজ হয়। দেখো, প্রথম পার্টে আমরা একটা পরীক্ষা চালাবো। যদি যদি এই যে 1990 সাল, এই 1990 সালকে যদি 400 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হয়, এত হয়, তবে তবে এটা যদি আমরা 0 হয়ে যায়, তবে আমরা কি করব? 5 নং ধাপে যাব। 5 নং ধাপে যাই। অন্যথায় যদি না হয়, অন্যথায় পরের ধাপে যাই। পরের ধাপে যাই। এই কথাটা বোঝার চেষ্টা করো। সেটা হলো, যদি এই 1990 সাল এটা মডুলাস করব 400 দিয়ে, এই মডুলাস এটা কিন্তু পার্সেন্টেজ না, এটা হলো মডুলাস। এটার মানে হলো 1990-কে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে কি না, অর্থাৎ এটা মানে ভাগশেষ। তো বলা হয়েছে যদি এই 1990-কে 400 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হয়, এটা মানে সমান, ডবল সমান, প্রোগ্রামিংয়ের সমান ডবল দিয়ে লিখতে হয়। এটাকে এটা দিয়ে ভাগ করে যদি ভাগশেষ 0 হয়, সত্যি হয়, মিলে যায়, তবে আমরা 5 নং ধাপে যাব। আর যদি না হয় তাহলে পরের ধাপে যাব। তো মিলে গেলে তো আমরা 5 নং ধাপে যাব। 5 নং ধাপে যে আমরা লিখবো লিপ ইয়ার, কারণ মিলে গেলেই সেটা লিপ ইয়ার হবে। তাহলে 5 নং ধাপে আমাদের লিখতে হবে লিপ ইয়ার। আর যদি না হয় তাহলে পরের ধাপে যে আবার পরীক্ষা করব। এখন আমরা ধাপ 4-এ এসে আর একটা পরীক্ষা চালাবো। কি পরীক্ষা? যদি 1990 এই সালটাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হয়, এবং আর একটা পরীক্ষা চালাতে হবে, এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, এবং 1990 মডুলাস 100 নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই দুইটা ঘটনাই যদি সত্যি হয় তবে অবশ্যই সেটা লিপ ইয়ার হবে। আর আমরা লিপ ইয়ার ছাপানোর জন্য 5 নং ধাপে পাঠাইছি, তবে 5 নং ধাপে যাই। 5 নং ধাপে যাই। তো যদি মিলে যায় 5 নং ধাপে দেয়, 5 নং ধাপে আমরা লিপ ইয়ার লিখে দেব। আর যদি না হয়, অন্যথায়, অর্থাৎ যদি না হয়, অন্যথায় 6 নং ধাপে যাই। 6 নং ধাপে যাই। এখন একটা জিনিস ভালো করে দেখো, প্রথমে আমরা যদি এটা মিলে যায়, এটা হয়, তবে 5 নং ধাপে যাই। তার মানে এটা লিপ ইয়ার হবে, মিলে গেলেই লিপ ইয়ার হবে। 400 দিয়ে ভাগ করে মিলে গেলে লিপ ইয়ার হবে। তাহলে আমাদের 5 নং ধাপে অবশ্যই লিখতে হবে লিপ ইয়ার। আর যদি না হয় তখন আমরা পরের ধাপে পাঠাবো, তার মানে 4-এ আসবে। 4-এ এসে আবার পরীক্ষা করবে কি 1990-কে 4 দিয়ে ভাগ করলে 0 হবে কিনা, এবং 1990-কে 100 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে নট ইকুয়াল টু, এটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ 0 যদি না হয়, অর্থাৎ এই দুইটা ঘটনাই যদি সত্যি হয়, তবে সেটা লিপ ইয়ার হবে। তার মানে 5 নং ধাপে যাব। 5 নং ধাপে যা লিপ ইয়ার লিখবো। আর যদি না হয় তাহলে 6 নং ধাপে যাব। যদি না হয় সেক্ষেত্রে আমরা লিখবো নট লিপ ইয়ার। তাহলে আমাদের এখান থেকে ক্লিয়ার যে 5 নং ধাপে লিখতে হবে লিপ ইয়ার, আর 6 নং ধাপে লিখতে হবে নট লিপ ইয়ার। তাহলে আমরা এখানে লিখি
ধাপ 5 এখানে লিখি লিপ ইয়ার প্রিন্ট দিই, লিপ ইয়ার প্রিন্ট করি, প্রিন্ট করি অর্থাৎ লিপ ইয়ার প্রিন্ট করলাম। এরপর ধাপে 6 যে আমরা ধাপ 6 যে আমরা লিখব নট লিপ ইয়ার প্রিন্ট করি, নট লিপ ইয়ার বা অধিবর্ষ, নট লিপ ইয়ার মানে অধিবর্ষ, নট লিপ ইয়ার প্রিন্ট করি, প্রিন্ট করি। এরপর সর্বশেষ ধাপ 7 এসে আমরা প্রোগ্রাম, ধাপ 7 এসে প্রোগ্রাম শেষ করি, শেষ করি, শেষ করি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা যে কোনো বছর লিপ ইয়ার কিনা সেটা জানার জন্য তোমাদের 3টা জিনিস মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, তোমাকে একজন বললো যে এই সালটা লিপ ইয়ার কিনা, তুমি প্রথমে ওই সালটাকে 400 দিয়ে ভাগ করবা, এই 400 দিয়ে ভাগ করবা, ভাগ করে যদি মিলে যায়, যদি মিলে যায় কোনো কথা নাই, সেটা লিপ ইয়ার হবে। এই দেখো, যদি 400 দিয়ে ভাগ করে 0 হয় তবে 5 নং ধাপে যায়, 5 নং ধাপে কি আছে, এই যে লিপ ইয়ার প্রিন্ট করি, তার মানে সেটা লিপ ইয়ার হবে। আর যদি মিলে না যায়, না মেলে, অর্থাৎ ভাগশেষ 0 না হয়, তখন তুমি নিশ্চিত বলতে পারতেছো না এটা লিপ ইয়ার হবে কি হবে না, তখন ওটাকে আবার পরীক্ষা চালাতে হবে। যদি না মেলে, আবারও বলি, মিলে গেলে আর কোনো কথা নেই, সেটা লিপ ইয়ার, এই যে 5 নং ধাপে পাঠাই, অর্থাৎ লিপ ইয়ার প্রিন্ট করি। আর না মিললে তখন তুমি বলতে পারবে না যে এটা লিপ ইয়ার কিনা, তখনও লিপ ইয়ার হওয়ার সম্ভাবনা আছে। সেটা কি করবে, আবার পরীক্ষা চালাতে হবে। কি পরীক্ষায় দেখো, যদি না মেলে অর্থাৎ অন্যথায় পরের ধাপে দেয়, এই যে পরের ধাপে এসে আবারও 2টা পরীক্ষা আছে। কি পরীক্ষা, ওই সালটাকে তুমি আবার 4 দিয়ে ভাগ করবা, ভাগ করে এই যে যদি 0 হয় অর্থাৎ মিলে যায়, তখন আমরা কিছু বলতে পারবো না, আবার আরেকটা পরীক্ষা চালাতে হবে। কি পরীক্ষা, এই যে এই সালটাকে আবারও 100 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে তখন মিলা যাবে না, অর্থাৎ 0 হওয়া যাবে না। যদি 0 না হয়, দেখো এই 2টা ঘটনাই যদি সত্যি হয়, প্রথম ঘটনা হচ্ছে 4 দিয়ে ভাগ করলে 0 হতে হবে, আবার 100 দিয়ে ভাগ করে 0 হওয়া যাবে না, অর্থাৎ মিলা যাবে না। 100 দিয়ে ভাগ করে নট ইকুয়াল 0 মানে 0 হওয়া যাবে না। এই 2টা কথাই যদি সত্যি হয়, তখন তুমি লিপ ইয়ার লিখতে পারো, অর্থাৎ 5 নং ধাপে যাই, তার মানে তখন প্রিন্ট দেবা লিপ ইয়ার। আর যদি এই ঘটনা সত্যি না হয়, অর্থাৎ এইটা এবং এইটা যদি সত্যি না হয়, যে কোনো একটা যদি মিথ্যা হয়ে যায়, কি মিথ্যা হয়ে যায়, দেখা গেল তুমি 4 দিয়ে ভাগ করলে মিলল না, তখন কিন্তু এটা মিথ্যা। আবার 100 দিয়ে ভাগ করলে 0 হয়ে গেল, এখানে নট 0 বলছে, 0 যদি হয়ে যায় তখনও মিথ্যা। অর্থাৎ এই ঘটনা এবং ওই ঘটনা, এই 2টা ঘটনার যে কোনো একটা ঘটনায় যদি মিথ্যা হয়, তখন সেটা লিপ ইয়ার হবে না। এই যে তখন আমরা 6 নং ধাপে যাবো, এই যে 6 নং ধাপে লিখছি নট লিপ ইয়ার প্রিন্ট করি, অর্থাৎ লিপ ইয়ার হবে না। এরপরে প্রোগ্রাম শেষ করি। তাহলে এই 1990 সালটা আসলে কি হয় এখন দেখি। দেখো, 1990 সালকে আমরা 400 দিয়ে ভাগ করলে এটা 0 হবে না, তার মানে এই ঘটনা মিথ্যা। মিথ্যা হয়ে গেলে আমরা পরের ধাপে যাব। এখন পরের ধাপে আসি। দেখো, 1990 সালটাকে আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে 0 হবে না, তার মানে এটাও মিথ্যা। আবার 1990 সালটাকে 100 দিয়ে ভাগ করি, তখন কি হবে, সেটা 0 হবে না, তখন এটা আবার সত্যি। তার মানে যে কোনো একটা, দেখো এখানে মিথ্যা হয়ে গেছে, এটা সত্যি এটা মিথ্যা। আমি বলছি যে কোনো একটা মিথ্যা হলেই সেটা লিপ ইয়ার হবে না, তার মানে 1990 সাল এটা লিপ ইয়ার না। আমি আবারও বলি, 1990 সালকে যদি আমরা 400 দিয়ে ভাগ করে মিলে যেত, তাহলে লিপ ইয়ার হতো। এই যে 5 নং ধাপে লিপ ইয়ার, 5 নং ধাপে লিপ ইয়ার হতো। যেহেতু মিলল না, সেহেতু পরের ধাপে যেতে হবে। পরের ধাপে যেয়ে দেখলাম 4 দিয়ে ভাগ করলে 0 হয় না, তার মানে এটা মিথ্যা। আরে বলছিস 2টার যে কোনো একটা মিথ্যা হলে সেটা লিপ ইয়ার হবে না। তো দেখো, আবার 1990 সালকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, এখানে কিন্তু নট 0, এটা সত্যি হচ্ছে, 0 হয় না, এইটা সত্যি, তার মানে এটা সত্যি। তাই আমি বলছি 2টার দেখুন, এখানে এসে 2টার দেখুন একটা মিথ্যা হলে লিপ ইয়ার হবে না, তার মানে যে 6 নং ধাপে পাঠাই দিচ্ছে। এই যে 6 নং ধাপে এসে আমরা নট লিপ ইয়ার প্রিন্ট করি, তাহলে 1990 সালটা লিপ ইয়ার না। এরপর আমরা প্রোগ্রাম শেষ করি। এটাই হচ্ছে যে কোনো সালকে সেটা লিপ ইয়ার কিনা এটার অ্যালগরিদম। তাহলে আমরা বুঝতে পারলাম 1990 সাল এটা লিপ ইয়ার না।
শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। তো তোমরা এভাবে লিখবে যে সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের সি প্রোগ্রাম নিচে দেখানো হলো। এরপরে তোমরা সি প্রোগ্রাম লিখবে। তো দেখো, সৌরভের বয়স ছিল 34 বছর আর সরকারি চাকরির বৈধ বয়স 18 থেকে 32। বোঝাই যাচ্ছে যে সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য না, কিন্তু এটা মুখে বললে হবে না, এর জন্য একটা সি প্রোগ্রাম লিখতে হবে। তো আমরা জানি যে কোনো সি প্রোগ্রাম লিখতে গেলে আমরা প্রথমে লিখব হ্যাশ ইনক্লুড stdio.h। এরপর আমরা লিখব ইন্ট মেইন লিখে আমরা এখানে ফাংশন দিব। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শুরু করব। দেখো, এই যে বছর 18 বছর 32 বছর অর্থাৎ বছর সাল এগুলো পূর্ণাংশ হয়, এগুলো ভগ্নাংশ হয় না। এর জন্য আমরা ডেটা টাইপ দিলাম ইন্ট লিখে আমরা এজ নামের একটা চলক নেব। চলকের নাম কি? এজ সমান কত? 34। তার মানে এই যে 34, এই বছরটা আমরা এইজের মধ্যে জমা করে রাখলাম। তাহলে এজের মধ্যে কত জমা আছে? 34। এখন আমরা একটা পরীক্ষা চালাবো, অর্থাৎ একটা কন্ডিশন নেব, ইফ কন্ডিশন। ইফ যদি এই যে এজ, যখনই আমি এজ লিখতেছি তখনই বুঝবে এর মধ্যে 34 আছে, 34 বছর আছে। এই এজ যদি 18 থেকে বড় অথবা 18 সমান হয়, এই ঘটনাটা ঘটে, এবং এই যে লজিক্যাল অ্যান্ড, এবং এই এজ যদি 32 থেকে ছোট বা 32-এর সমান হয়, এই দুইটা ঘটনা যদি সত্যি হয়, তো আমরা এখানে সেমিকোলন দেব না, ইফ কন্ডিশনে সেমিকোলন দেওয়া যায় না। এই ঘটনা দুইটা যদি সত্যি হয় তাহলে আমরা প্রিন্টএফে যে লিখব কি, যে সৌরভ চাকরিতে আবেদনের যোগ্য। তাহলে লিখব সৌরভ ইজ এলিজিবল ফর অ্যাপ্লিকেশন, অর্থাৎ সৌরভ চাকরিতে আবেদনের যোগ্য। ইফের এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে প্রিন্টএফে আমরা লিখব সৌরভ চাকরিতে আবেদনের যোগ্য। কিন্তু এটা যদি সত্যি না হয় তখন আমরা আরেকটা কন্ডিশন নেব, এলস। এই এলসে যদি, মানে এটা যদি সত্যি না হয় তাহলে হবে এলস, আর যদি সত্যি না হয় তখন আমরা প্রিন্টএফে লিখব যে সৌরভ ইজ নট এলিজিবল ফর জব অ্যাপ্লিকেশন। সৌরভ ইজ নট eligible for application অর্থাৎ সৌরভ আবেদনের যোগ্য না। এরপর আমরা যেটা করব, আমরা এই প্রোগ্রাম শেষ করে দেব। তার আগে লিখব রিটার্ন জিরো, এরপরে প্রোগ্রাম শেষ। এখন এই বিষয়টি আমি তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। এখানে আমরা প্রথমে লিখলাম হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে ইন্ট মেইন, যেহেতু ইন্টিজার টাইপের এর জন্য ইন্ট নিলাম। এই এজ 34, মানে এই এজ নামক একটা চলক ঘোষণা করলাম, এর মধ্যে 34 জমা আছে। এখন দেখো, সৌরভের বয়স 34 বছর, এখানে ইফ কন্ডিশন চালানো, ইফ এই এজ গ্রেটার দেন ইকুয়াল টু 18, তার মানে কি 34 কি 18 থেকে বড় অথবা সমান? হ্যাঁ, 18 থেকে বড়, সমান না হলেও বড়, তার মানে এটা সত্যি। অ্যান্ড এখানে এজ 34 লেস দ্যান ইকুয়াল টু 32, 34 কি 32 থেকে ছোট অথবা সমান? এইটা মিথ্যা, কারণ 34 32 থেকে ছোট না, এটা মিথ্যা হয়ে গেছে। আর এই লজিক্যাল অ্যান্ডের যে কোনো একটা মিথ্যা হলেই পুরোটাই মিথ্যা হয়ে যায়, এটা মনে রাখবা। এটা মানে এবং দুইটাই সত্যি হতে হবে, তাহলে ঘটনা সত্যি হবে। তো দেখো, এখানে যেহেতু এটা মিথ্যা আর এটা সত্য, একটা সত্য একটা মিথ্যা, তাহলে পুরো ঘটনাটাই মিথ্যা। আর এটা যদি মিথ্যা হয় তখন আর এই প্রিন্টএফও দেবে না, তখনও এলসে চলে যাবে। মনে রাখবা, ইফের এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে সবসময় এলসের কন্ডিশন বাস্তবায়ন হয়। তাহলে এটা যেহেতু মিথ্যা, তাহলে ইফের কন্ডিশন আর প্রিন্ট হবে না, এলসের কন্ডিশন প্রিন্ট হবে। এলসে যে আমাদের কি প্রিন্ট আছে, সৌরভ ইজ নট এলিজিবল ফর অ্যাপ্লিকেশন, অর্থাৎ সৌরভ আবেদনের যোগ্য না। 34 বছর হলে তো সে আবেদনের যোগ্য না, এটা আমরা সবাই জানি। এখন আরেকটা পরীক্ষা করে দেখি। দেখো, যদি এই 34-এর এই জায়গায় 30 হতো তাহলে কি হতো, সে কি আবেদনের যোগ্য হতো কিনা সেটা আমরা দেখি। বা 28 হতো, ধরো এখানে 28 ধরে আমরা আবার টেস্ট করি। দেখো, এইদের মধ্যে 28 আছে,
28 কি 18 থেকে বড় অথবা সমান? হ্যাঁ, 18 থেকে বড়, এটা সত্যি, এটা সত্যি। এখানে এসে দেখো এজ কত? 28। 28 কি 32 থেকে ছোট অথবা সমান? হ্যাঁ, 28 32 থেকে ছোট, এটাও সত্যি। দেখো দুইটা ঘটনাই সত্যি। যেহেতু দুইটাই সত্যি, তখন এই ইপের আন্ডারে যে প্রিন্টে আছে এটা প্রিন্ট হবে। কি প্রিন্টে লিখছি? সৌরভ ইজ এলিজেবল ফর অ্যাপ্লিকেশন। তাহলে আমাদের মেসেজটা আসবে কি? সৌরভ ইজ এলিজেবল ফর অ্যাপ্লিকেশন, অর্থাৎ সৌরভ আবেদনের যোগ্য। 28 বছর হলে তো আবেদনের যোগ্যই। মনে রাখবা, ইপের কন্ডিশন যদি এই দুইটাই সত্যি হয়, এই দুইটা কন্ডিশনে যদি সত্যি হয়, তাহলে এইটা প্রিন্ট দেবে। আর যদি এটা যে কোনো একটা মিথ্যা হয়ে যায়, তাহলেও এলসেটা প্রিন্ট দেবে। এই যে এলসে কি লেখা আছে? নট এলিজেবল ফর অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের যোগ্য না। তাহলে তোমরা বুঝতে পারলে যে ইপের এই দুইটা কন্ডিশন সত্য হলে ইপের আন্ডারে যে প্রিন্টে পাচ্ছে সেটা প্রিন্ট দেবে, আর যদি মিথ্যা হয় তাহলে এলসের আন্ডারে যে প্রিন্টে পাচ্ছে সেটা প্রিন্ট দেবে। দেখবে যে কোনো সংখ্যা ধরে দেখো যে আমাদের প্রোগ্রাম কারেক্ট হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরও এই প্রোগ্রামটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।